আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চট্টগ্রামের একটা এলাকায় একটি কারখানা হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ২৭ কোটি টাকা দিয়ে কয়েকজন ব্যক্তি এটা কিনে নেয়। কিনে নিয়েই অল্প দিনের মধ্যেই ইসলামী ব্যাংকে তারা ১,০০০ কোটি টাকার আবেদন করে। ১,০০০ কোটি টাকা ঋণের আবেদন করে। তারা পেয়েও যায় ৯০০ কোটি টাকা, তারা ঋণ পেয়ে যায়। তো এই কারখানাটির যারা মালিক, নতুন যারা ওখানে ২৭ কোটি টাকা বিনিয়োগ করলেন এবং পরবর্তীতে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার থেকে ৯০০ কোটি টাকা নিলেন, তাদের পূর্বের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা ছিল না। তাদের তাদের টিন সার্টিফিকেট পর্যন্ত ছিল না। তারা কখনো ট্যাক্স পে করেনি। তারা যে এত বড় একটা ব্যবসা নিয়েছে, তাদের বিন সার্টিফিকেট পর্যন্ত ছিল না। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, সেইটা পর্যন্ত ছিল না, যেটা সাধারণ ছোটোখাটো ব্যবসায়ীদেরও করতে হয়। ছোটোখাটো দোকান টোকান তাদেরও এই বিন সার্টিফিকেট থাকতে হয়, সেইটা পর্যন্ত তাদের ছিল না। তো অল্প দিনের মধ্যেই সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। অনেক ঘটনা আছে, সব আমি অল্প সময়ের মধ্যে বলতে পারবো না। অল্প সময়ের মধ্যেই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরির এখন যে মূল্য আছে, যদি এটা ইজারা দেওয়া হয়, সর্বোচ্চ মূল্য আসে ১০৯ কোটি টাকা। অথচ ইসলামী ব্যাংক সেখানে সুদ আসল মিলে পাবে ৯৮১ কোটি টাকা। সুদ আসল নিয়ে ৯৮১ কোটি টাকা। এই যে কারখানাটি, এখানে আটা, ময়দা, সুজি, এই খাদ্যদ্রব্যগুলো ম্যানুফ্যাকচারিং হওয়ার কথা ছিল। তো তাদেরকে ঋণ দিয়েছে। তাদের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা নেই। জমির ব্রোকারি করতেন এক দুজনে, আর একজন বেকার ছিল। এদের সকলের বাড়ি পটিয়া। তাদের ৪ জনের বাড়ি পটিয়া, চট্টগ্রামের পটিয়া। এই পটিয়া, আপনারা জানেন যে বাংলাদেশের যত প্রাইভেট ব্যাংক আছে, এখন এই সব ব্যাংকগুলোতে পটিয়ার লোকে পরিপূর্ণ। মনে হচ্ছে প্রতিটা ব্যাংক বার্মার কোনো অংশ। তারা বার্মিস ভাষায় কথা বলে। পটিয়ার আঞ্চলিক ভাষা বার্মার ভাষার মতো, মায়ানমারের ভাষার মতো। অনেক অযোগ্য লোক টেনে এদেরকে ঢুকিয়ে দিয়েছে। পটিয়ায় একজন ব্যক্তির বাড়ি, যে মাফিয়া হিসেবে পরিচিত পেয়েছে অলরেডি, এসালম গ্রুপ। এসালম আপনারা জানেন, সে তার কিছুদিন আগে একটি সিনির ফ্যাক্টরিতে আগুন লেগেছে চিটাগাংয়ে। তিনি ইসলামী ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছেন। তার অল্প বয়সী ছেলেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করেছে। সে অনেকগুলো ব্যাংকের মালিক। তার অনেক ব্যবসা আছে। ট্রান্সপোর্ট ব্যবসা ছিল এক সময়, এখনও হয়তো আছে। তো সে সরকারের অন্যতম একজন সহযোগী, এই অবৈধ সরকারের। বর্তমান সরকার প্রধানের ম্যানেজার হিসেবে পরিচিত পেয়েছেন। তো তার বাড়ি হচ্ছে পটিয়া। তিনি পটিয়ার হাজার হাজার যুবকদেরকে ব্যাংকে ঢুকিয়েছেন। যুবক যুবতী যারা শুদ্ধ ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না, অন্যান্য ব্যাংকিং কাজ সেটাও পারে না। তো এখানে সন্দেহ দানা বাঁধে যে পটিয়া তাদের বাড়ি, তারা ইসলামী ব্যাংক থেকে ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। তাহলে কি সেই সালম গ্রুপের ইশারা ছাড়া কি সেটা সম্ভব হয়েছে? বাড়ি তাদের পটিয়া, মাত্র ২৭ কোটি টাকার বিনিয়োগ, সেখানে ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। আবার ইসলামী ব্যাংক কাদের দখলে সেটা আপনারা জানেন। তাহলে এগুলো তো বুঝতেই পারা যায়। এটা কি কেউ বিশ্বাস করবে যে ওই এসালাম গ্রুপ ছাড়া এটা হতে পারে? বাড়ি পটিয়া, আবার ব্যাংক তাদের দখলে। ব্যাংকের কর্মচারীরা সেখানে ব্যাংক মালিকানার দখলে নিয়েছে তারা, এবং যারা ওই ফ্যাক্টরির ঋণ নিয়েছে তাদের বাড়িও পটিয়া। তো তাদের এই যে আমরা দেখে থাকি, কয়েক বছর আগে দেখলাম যে একজন ১৯ বছরের ইউনিভার্সিটির ছাত্রী, কলেজ ইউনিভার্সিটির ছাত্রী, সে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছে তার নামে, ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরির নাম দিয়ে। তো আমরা প্রায় দেখি যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, যাদের মর্টগেজ নাই, দেখা যাচ্ছে যে
50 লাখ টাকার মর্টগেজ নাই, সে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা ঋণ নিয়েছে। এভাবে আমরা এই যে এখন তো মুক্ত সাংবাদিকতা নেই। 70-এর পরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশে, আওয়ামী বাকশাল, তারা যে বাকশাল করেছিল, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছিল, সেই গণতন্ত্র হত্যাকারী দলই তো আজকে রাষ্ট্র ক্ষমতায়। তারা গণতন্ত্রকে হত্যা করেছে এবং গণমাধ্যমেরও ত্রুটি চেপে ধরেছে। তারা স্টপ করে দিয়েছে অনেক গণমাধ্যম, মিডিয়া। সেই যুগেও আমরা নিয়মিত দেখি ব্যাংকের টাকা লুটেপুটে নিচ্ছে, বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি। অজানা আরও কত কাহিনী রয়েছে, বড়দের খবর তো আসে না ওরকম আসেই তো না। এই যে যারা সরকারে আছে, সরকার চালাচ্ছে, প্রধান নির্বাহী রাষ্ট্রের দেশে, তার খবর কি আসছে? তার পরিবারের খবর কি আসছে? আশেপাশের 2-4টা খবর আমরা নিয়মিত দেখতে পাচ্ছি, নিয়মিত। বিভিন্ন ব্যাংক থেকে এভাবে টাকা যাচ্ছে। অথচ এই ইসলামী ব্যাংকে সাধারণ একজন পাবলিক যদি অ্যাকাউন্ট খুলতে যায়, কোনো টাকা ঋণ নিতে চায়, সেখানে আবেদন করতে যায়, তাদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখায়। কোনো সময় হয়তো বিশ্বব্যাংক দেখিয়ে দিতে পারে যে সেখানে ওয়াশিংটনে বিশ্বব্যাংকে যান, সেখানে অনেক বড় বড় কথা বলা হয়। ব্যাংকে যারা বসা থাকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখিয়ে ছাড়ে সাধারণ পাবলিকদেরকে। অথচ যখন তখন বিভিন্ন হোমরা-চমরা, অশিক্ষিত গণ্ডমূর্খ, বিভিন্ন সরকারি হোমরা-চমরা, টাকা নেই, পয়সা নেই, ব্যবসার অভিজ্ঞতা নেই, শত শত হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে এই ব্যাংকগুলো থেকে। আজকে আমরা কোন বাংলাদেশে আছি? এসব ঘটনা থেকে প্রমাণিত যে বাস্তবে আমরা আসলে স্বাধীন তো হই নাই। 71-এর স্বাধীনতা নিয়ে যত আবেগ ছড়ানোর কথা বলেন, আসলে আমরা প্রকৃতভাবে স্বাধীনতা অর্জন করিনি। কখনো কি শুনেছেন 71 পূর্বে পাকিস্তানের 23 বছরে ব্যাংকে এরকম ঘটনা ঘটেছে? আমরা বলি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, একটা ব্যাংকের, স্বাধীন দেশের ব্যাংক এভাবে কীভাবে করতে পারে? এরকম কীভাবে করতে পারে?